অহনা ও অর্জুন পরিবারের ভাগ্য, তাই না? এই রাতারাতি জাগরণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অহনা সে কখনো ভাবেনি যে তার বাড়িতে সরকার আসবে এবং তাদের অর্থ দেবে। আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, করতে পারি। এখন অহনা যোগী এই ব্যবসাটি শুরু করেছেন। এটা শুরু হবে এবং এর ব্যবসা হবে এবং তা কিছুটা সফলও হবে। কিন্তু এর বাকি কর্মীরা, যারা আপনি যদি কোম্পানির ভিতরে কাজ করেন, তবে এটি কখনই না, তারাও এটা চাইবে না এবং এই লোকেরা আসবে। তারা অবশ্যই পা কেটে ফেলার চেষ্টা করবে এবং কিছুটা হলেও এটি সফল হবে যদি এইগুলি তার সাহেবের সামনে গিয়ে তার সাথে কথা বলেন। অহনা বলে, হ্যাঁ, যা আমি স্যারকে বলি যে এই লোকটার আসা উচিত। সে একটি পরিবারের সদস্য এবং আপনি তাকে যে টাকা দিয়েছিলেন, আপনি এটা কেন দিলে? এটা আইনের পরিপন্থী। সুতরাং তাহলে এমনভাবে এসো যা কঠিন হবে। এখন পরবর্তীটিতে আসছে, কোনো আকর্ষণীয় মোড় আসবে কি? মজিদ আনার জন্য অসুবিধাগুলো কি আরও বাড়বে? আমরা আজকের অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম বড়লোক ঘরের ছোট বউ এপিসোড ১৫৯তম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই, আসুন, এটা তখন ঘটে যখন আপনার পরিবার আপনার বাড়িতে আসে। তাকে চিন্তিত দেখাচ্ছে। আচ্ছা, তাদের যা আছে তাই নিয়েই তাদের থাকতে হবে। এই টাকা দিয়ে সংসার চলে। কিন্তু সে আসতে চায়, বন্ধু, আমার পরিবারই আমার ব্যাপার। চলুন শুরু করা যাক। তারা টাকা পায় এবং এই মানুষেরা শান্তিতে তাদের জীবন উপভোগ করেন। আর অর্জুন তো ওখানে আছে, তাকে আসতেই হবে। তিনি অনুমতি দেন। ওকে ভাই বলে ডাকে, আমার কোনো ধরনের আপত্তি নেই। তুমি যাই করতে চাও, শুধু ভালো হও। আপনার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করা উচিত নয়। তোমার যা ইচ্ছা তাই করো। তাহলে এই রকম সেখান থেকে যা কিছু আসে তা সামনের দিকে এগোতে শুরু করে। আজকের আগমন সফল হলে এর পিছনে তার স্বামী তাকে অনেক সমর্থন করেন। যদি স্বামী এখানে বাড়ির মতো সমর্থন করে না, ঠাকুরজি যে আওয়াজ করেছিলেন, ভাইয়া মেয়েটা যদি চাকরিটা না করে, তাহলে ওর স্বামীর কি হবে? সে এখানে চুপ করে থাকত। এভরিওয়ান, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আপনার নাম ভিডিওতে তুলে ধরব। সে বলে, ভাই, আমি এই কাজটা করতে পারবো না। আপনার জানা দরকার কি কোনো প্রয়োজন নেই। আমাদের পরিবারের মহিলারা সে বাড়ি থেকে বের হয় না। তাহলে এই রকম এখান থেকে আসাটা খুব কষ্টকর হবে এবং এটা পিছনে ঘটবে। জাতি তো আনা এখন সেখানে চাকরির জন্য যাচ্ছে, কিন্তু সারা পুরো পরিবেশটা দেখতে পায়। কিছু লোক এটা কিছু জিনিস ভুল করে, আবার কিছু জিনিস ঠিক করে। হয় তখন যখন সে সাপে বিশ্বাস করত, সে সাপটির সাথে সময় কাটায়। এরপরে এটি এমন সমর্থন পেতে শুরু করে যে গিয়ে সাপটির সাথে কথা বলে, ভাই, আমাদের বাড়ির ভিতরে বা আমাদের পরিবারের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা প্রতিমা, এটা তৈরি করুন। সুতরাং স্যার বলছেন যে আপনি নমুনা নিয়ে এসো। আমি ওই নমুনাগুলো দেখব। যদি আমি আপনার কাজ পছন্দ করি, তাই আপনিও এটা পছন্দ করবেন। আমি আপনাকে অগ্রিমও টাকা দিয়ে দেব। এইভাবে শুরু করা যে কোনো ব্যবসাই সফল হবে। সুতরাং আনা খুব খুশি এবং এই সাপের ব্যাপারটা সে এটা মেনে নেয়। সে তার পরিবারের কাছে যায়, সে গিয়ে বলে, এবং সেই সব লোক যারা না, চলুন এই নমুনাটি প্রস্তুত করা শুরু করি। এখন সে অফিসে ঢোকার মুহূর্তেই পুরো দলের পুরো পরিবারকে নিয়ে এসে বসুন, যেখানে এর সামনে মূর্তিগুলো রাখা আছে। এই নমুনাটি দেখুন, দেখানো হয়েছে। সে এটা খুব পছন্দ করে এবং এরপর সে ঘোষণা করে যে, ভাই, এটার দাম ৭ লাখ টাকা। আমি আপনাকে এটা আগে থেকেই দিয়ে দেব। একটি ব্যবসা শুরু করতে যাতে আপনি পারেন, ব্যবসাটি শুরু করা উচিত এবং এরপর যা টাকা অবশিষ্ট থাকবে আপনারা তা পাবেন। আপনি এরকম কিছু পেতে শুরু করবেন। পরিবার লোকেরা বিশ্বাসই করতে পারবে না যে এটা কিভাবে ঘটল। তাহলে যে আনার শাশুড়ি, সে আমাকে ধন্যবাদ জানায়। লোকেরা এটা বাড়িতে নিয়ে যাবে, চলো যাই। কিন্তু পেছন থেকে ওই বৃদ্ধা মহিলাটি পাখিটি কর্মচারীদের মধ্যে হওয়া এই কথোপকথনগুলো শুনে ফেলে। এটা ভিতরে আছে, তাই এটি চেষ্টা করছে, হে ঈশ্বর, কি ঘটেছে? টাকায় আসা আমাদের দেখা হলো এবং আনা সাহেবের সামনে যা যা বলেছিল সবই মিথ্য বলেছিল। আমি তাকে এটাও বলিনি যে এটা আমার। তোমাকে কেমন দেখাচ্ছে? এটা শব্দ করা দরকার। চেষ্টা করব। এখন যে কোনো সময় বাড়ির ভেতরে চলে এসো। সে যায়, তাই না স্যার? তিনি তার সাথে এই বিষয়ে কথা বলেন। আমি সেখানে তোমাদের সবার সাথে দেখা করব। আমি এটা করতে আসব। তোমরা সেখানে যাও
এবং গিয়ে কাজ শুরু করে দাও। যখন আমি সেখানে থাকব, আমি গিয়ে আপনার কাজ দেখব। এরপর যা হবে তা তোমাদের ব্যাপার। টাকার জন্য আমার যা ব্যবস্থা আছে আমি তাই করব। দান করুন। সরকার যাই হোক না কেন, তা যদি সে টাকা দেয় তাহলে সে প্রথমে গিয়ে কাজটা করবে। সে কি শুধু দেখে নাকি ঘটনাস্থলে গিয়ে ব্যবসা করে? সে গিয়ে ব্যবসাটার দেখাশোনা করে। এই লোকেরা কি সত্যিই এটা করছে? আমাদের কাছে ২-৩টি মূর্তি আনা হয়েছে সামনে এবং আমি তাকে টাকাটা দিয়ে দেব। সুতরাং এভাবে হয় না। সরকারের কাছে যান এবং জায়গাটি খুঁজে বের করুন। তাইও ভাবছে, ভাইয়েরা কি সত্যিই এটা করছে? তাই সাপটি এর সাথে কথা বলে। এখন এই বিষয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা বিরক্ত হন। আনার শাশুড়ি তার আসার ব্যাপারে আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলুন। সে বলে যে আমি নাকি এই ব্যাপারটা বিশ্বাসই করি না। আমি বুঝতে পারছি না যে সরকার যাই হোক না কেন তা আমাদের দিচ্ছে, টাকা দেব। ভাই, সরকার টাকা দেয়। যদি তোমরা তাদের আইন মেনে চলো ভাই, তোমাদের ওদের সাথে যাওয়া উচিত। আমরা যারা এখান থেকে এসেছি, আমি তোমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেব। টাকা ফেরত এটাও করতে হবে। ব্যাপারটা এমন নয় যে আপনি টাকাটা নিয়েছিলেন এবং তারপর তা ফেরতও দিয়েছিলেন। সেটাও করেনি। তাই যখন সে এই জিনিসগুলো আসতে শোনে, তাই সে এখানে তার শাশুড়িকে উত্তর দেয়। আর সে বলে যে হ্যাঁ, অবশ্যই। এখন তোমার যা কিছু আছে, আমি চাই এই স্বপ্নটা সত্যি হোক। তোমাকে বিরক্ত করবে এর ঘটার কোনো প্রয়োজন নেই। এই টাকা যা আপনি প্রতিটি সুতার মধ্যেই এগুলো খুঁজে পাবেন এবং আমাদের কাছে আছে টাকার সাথে যা কিছু আছে সেটাও ভবিষ্যতের ব্যবসা শুরু করতে হবে। ওখানে এসো ভাবি, পারে, সে কথা বলে। এক্ষেত্রে সে আমি তো বিশ্বাসই করতে পারছি না। পল্টুর স্ত্রী পারে। সে বলে, দেখা যাক সাহেব কি করেছেন। এখানে আসতে হবে। যদি সে এসে তার যা আছে তা দেয় আমাদের প্রশ্নোত্তর পর্ব মাঝ হপথেই বন্ধ করে দেওয়া হয়েছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই, এই আপনি আপনার ব্যবসা কোথায় শুরু করছেন? আছে? আপনি কি করেন? আপনার আগমন কেমন হবে? তাই নাকি? তাহলে আমরা তাদের কি উত্তর দেব? তারপর আসবে সে বলে যে হ্যাঁ, সে আসবে এবং সে এসে জিজ্ঞাসা করেছে। এটা প্রতিটি সুতার ক্ষেত্রেও করতে হবে। সে এলো এবং তুমি কি আমাকেও লোকজনের সাথে এবং আপনাদের সাথেও কথা বলতে হয়? বিরক্ত হবেন না, কিন্তু তাদের উত্তর দিন। হয়। আনার আত্মবিশ্বাসটা দেখুন। ওর মতো আর কেউ নেই। কোনো ধরনের উত্তেজনা নেই। সেখানে একজন মহিলা থাকবে, এটা কি তখন নয় যখন সে এত বড় একটা পদক্ষেপ নিচ্ছে হয়? সবকিছুই টাকা নিয়ে এবং এর পরিমাণ অনেক বেশি। যদি সে কোনো ঝুঁকি নেয়, তাহলে একজন নারী চিন্তিত হবেন। বন্ধু, আমি এটা কিভাবে ফেরত দেব বা আমার আপনার জন্য অসুবিধা বাড়তে পারে। ফলে সেই উত্তেজনা সে এটা গ্রহণ করে না এবং সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে, স্যার, আপনাদের কাছে আমার যা যা প্রশ্ন আছে, যেই তোমার সাথে কথা বলে, লোকেরা তা করে, তোমাদের একদমই চিন্তা করতে হবে না। তোমাকে শুধু এর উত্তর দিতে হবে এবং বলতে হবে যে, হ্যাঁ, এটা আমার কাজ। আমাকে সত্যি বলতে হবে আর মিথ্যা বলার দরকার নেই। এই চিন্তাটা আনার মাথায় আসে না। ওই ভাই, গিয়ে এই সাপটাকে বলো যে এই তারা আমার নিজের পরিবারের সদস্য। হতে পারে হয়তো এটি কথা বলেনি বা বিষয়টি এর মাথায় আসেনি। বিষয়টি হয়তো প্রকাশ পেয়ে গেছে। এখন সাপটি পৌঁছায় এবং যে কেউ এসে তাদের সাথে কথা বলতে শুরু করে। প্রথম প্রশ্নটা হলো, ভাই, আপনাদের কি খবর? বিক্রির পরিমাণ কত হয়েছে? এখন তাদের বিক্রি এটি গণনা অনুযায়ী হবে না, কারণ এটি প্রথম দিন এবং তারা ব্যবসায়িক ব্যাপারে কিছুই জানে না। আমি ব্যবসাটা কিভাবে চালাতে হয় জানি না, ভাই। যায়। এই লোকেরা খুব বিরক্ত হবে এবং যদি তারা আনার দিকে তাকাতে শুরু করে, তাহলে মাঝখানে ভিতরে এসো যোগী, আমি তোমার সাথে কথা বলবো। এটা স্যারের জন্য। আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে আমাদের কি আছে। আজ প্রথম দিন, তাই আমাদের বিক্রি অনেক বেশি। এটি ঘটেনি। যেন পরিবেশটা ভালো আছে, যদি এটা ঘটতে শুরু করে, তাহলে আমাদের বিক্রিও হয়ে যাবে। এটা শুরু হবে। এখন স্যার, তার সামনে এই ধরনের কোনো বিতর্ক হবে না এবং তিনি টাকাটা দেবেন। কিন্তু যখন এটি তার যদি সে অফিসে যায়, সে যাবে, যারা আনার শত্রু তারা একবার আসবে, আমি এসে স্যারের সাথে কথা বলবো। স্যারকে তারা বলবে যে ভাই, আমাদের একমাত্র নিয়ম হলো এই ভাইয়ের পরিবারের লোকেরা এটা এমন কাউকে দেবে যে যিনি কাজটি করছেন তাকে টাকা দিতে হবে না। সরকারের মধ্যে এই ঘটনা প্রায়ই ঘটে থাকে। ওই ভাই, যদি এই কর্মীরা এই অফিসের ভিতরে থাকে, আমি সেখান থেকেই কাজ করছি যেখান থেকে টাকা ইস্যু করা হয়। যদি সেগুলো তৈরি করা হয়, তাহলে তারা তাদের পরিবারের সদস্যদের দ্বারা শাস্তি পাবে। টাকা দেওয়া হয় না।
সুতরাং যখন এই জিনিসটা ঘটবে স্যার, এটা শুনলে সে এটা জিজ্ঞাসা করার চেষ্টা করবে, এটা কিভাবে ঘটতে পারে? আমি করিনি। আমি অবাক হয়ে ভাবছিলাম, আনা কিভাবে এমন একটা পদক্ষেপ নিতে পারল। তারপর সে আনাকে তার কাছে ডাকবে এবং আনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করা হবে। সে আনার ওপর রেগে যাবে, কিন্তু তাদের আশা ধূলিসাৎ হয়ে গেল। আন্নার সকল শত্রুরা হলো তাদের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। এটা ঘটবে। সাপটা এ ব্যাপারে শতভাগ নিশ্চিত। আনা কখনো মিথ্যা বলতে পারে না। প্রতারণা বা ফারাদ এটা করতে পারবে না। হ্যাঁ, কিছুটা অসন্তোষ থাকবে, রাগ প্রকাশ পাবেই, কিন্তু এমন আগমন যে এই মলটি মানিয়ে নিতে পারে, করব। এই লোকগুলোর কি ব্যবসা হবে? এটা কি সফল হবে? হ্যাঁ, তাদের ব্যবসা এটা সুন্দরভাবে ফুলে উঠবে। তাদের অধিকার আছে এইভাবে তাদের আয়ের উৎস যাই হোক না কেন, এটি বাড়তে শুরু করবে এবং সময় মতো তার সেরাটা দেবে। যদি কোনো ঋণ থাকে, আমরা সেটাও পরিশোধ করব। তাহলে এইগুলি দ্বিতীয়ত। বাজেট যাই হোক না কেন, এটি সহজেই পাওয়া যাবে সাথে। দ্বিতীয় বাজেটও 7 লক্ষ রুপি হতে পারে। হ্যাঁ, সুতরাং এই সমস্ত ব্যবসা হবে। আমি শুরু করব এবং তারপর আসব। ভাগ্যে যে সম্পূর্ণ পরিবর্তন আসে এটা শুরু হবে। এই ব্যাপারে আপনারা কি ভাবছেন? বলা হয়ে থাকে যে, যা কিছু অনিচ্ছাকৃত তা তোমার এই উদ্দেশ্য নিয়ে এভাবে আসা কি ঠিক? আমি সফল হব। অনুগ্রহ করে আপনার মতামত দিন। রায়বাড়ির কঠোর নিয়ম অনুযায়ী পরিবারের মহিলারা কখনো বাইরের কাজে যুক্ত হতো না। বাড়ির পুরুষরা স্পষ্ট জানিয়ে দেয় যে ঘরের বউদের এভাবে বাইরে যাওয়া বা ব্যবসা করা অত্যন্ত কষ্টকর এবং সমাজের চোখে তার নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু অহনা সমস্ত বাধা পেরিয়ে যখন চাকরির পাশাপাশি একটি নতুন কুটির শিল্পের ব্যবসা শুরু করার পরিবেশ দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে এখানে কিছু ভুল ত্রুটি হলেও সততার সাথে কাজ করলে উন্নতি সম্ভব। এই কঠিন সময়ে সে সাপ এবং সৎ মামার মতো শুভাকাঙ্ক্ষীদের পূর্ণ সমর্থন পায়। সত্য মামা তাকে পরামর্শ দেন যে বাড়ির ভেতরে যে সকল দক্ষ কারিগর প্রতিমা বা মূর্তি তৈরি করতে পারেন, তাদের হাতের কাজের কিছু নমুনা বা স্যাম্পল যেন বড় সাহেবের কাছে পাঠানো হয়। সাহেব সাফ জানিয়ে দিয়েছেন, নমুনা পছন্দ হলে তিনি শুধু কাজই দেবেন না, বরং ব্যবসা শুরু করার জন্য মোটা অঙ্কের অগ্রিম টাকাও দেবেন। এই আশার আলো দেখে অহনা ভীষণ খুশি হয় এবং পরিবারকে সাথে নিয়ে মূর্তির নমুনা তৈরির কাজ শুরু করে দেয়। নমুনা তৈরি শেষে অহনা যখন পুরো পরিবারকে নিয়ে বড় সাহেবের অফিসে প্রবেশ করে এবং নিখুঁত মূর্তিগুলো টেবিলের সামনে সাজিয়ে রাখে, তখন সাহেব এক দেখাতেই কারুকাজ পছন্দ করে ফেলেন। তিনি মুগ্ধ হয়ে এই ব্যবসার জন্য প্রাথমিক বাজেট হিসেবে এককালীন 7 লক্ষ টাকা অগ্রিম দেওয়ার ঘোষণা করেন। এই অভাবনীয় সাফল্যে রায়বাড়ির লোকেরা নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। অহনার শাশুড়ি মা দুর্গা দেবী খুশিতে ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং সবাই মিলে টাকা ও মূর্তির অর্ডার নিয়ে বাড়ি ফিরে আসে। তবে পেছনের সারিতে থাকা অফিসের এক বৃদ্ধা কর্মচারী অহনার এই আত্মবিশ্বাসী কথাবার্তা শুনে মনে মনে ঈশ্বরকে ডাকতে থাকেন এবং ভাবেন অহনা সাহেবের সামনে কতটা গুছিয়ে নিজের কথা বলেছে। অন্যদিকে বাড়িতে টাকা আসার পর পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা কিছুটা বিরক্ত ও শঙ্কিত হন। দুর্গা দেবী নিজে অহনাকে প্রশ্ন করেন, সরকার বা বড় সাহেব কেন তাদের এত টাকা অগ্রিম দিচ্ছেন এবং এই টাকা কিভাবে শোধ হবে? অহনা অত্যন্ত দৃঢ়তার সাথে শাশুড়ি মায়ের সমস্ত প্রশ্নের উত্তর দেয় এবং সবাইকে আশ্বস্ত করে বলে যে এটি কোনো ধার বা ঋণ নয়, বরং তাদের হাতের সুতো ও মাটির কাজের ভবিষ্যৎ ব্যবসার অগ্রিম পারিশ্রমিক, যা দিয়ে তারা নতুন করে নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। তবে অহনার এই বিপুল সাফল্য রায়বাড়িরও শত্রু অর্থাৎ বল্টু ও পল্টু মা ঠাকুরজির সহ্য হয় না। তারা মনে মনে ফাঁদ পাততে শুরু করেন যে ব্যবসার প্রথম দিন যখন সাহেব নিজে রায়বাড়িতে তদারকি করতে আসবেন, তখন অহনাকে কিভাবে বিপদে ফেলা যায়। প্রথম দিন স্বাভাবিকভাবেই ব্যবসার হিসাব বা বিক্রির পরিমাণ শূন্য থাকবে, কারণ বাড়ির কারিগররা এসব ব্যবসায়িক নীতি কিছুই বোঝেন না। শত্রুরা আশা করে বসে থাকে যে অহনা যখন সাহেবকে বিক্রির কোনো হিসাব দিতে পারবে না, তখন সাহেব রেগে আগুন হয়ে যাবেন এবং পুরো টাকা ফেরত চাইবেন। এমনকি সীমা অফিসের ভেতর থেকে খবর নেওয়ার চেষ্টা করেন যে সরকারি নিয়মে কোনো কর্মীর পরিবারকে এভাবে সরাসরি ফান্ড দেওয়া যায় কিনা। যদি এটি নিয়ম বহির্ভূত হয়, তবে অহনা যেন জালিয়াতির দায়ে শাস্তি পায়, সেই চেষ্টাই তারা করতে থাকেন। কিন্তু অহনার মনে কোনো ভয় বা উত্তেজনা ছিল না।
সে সম্পূর্ণ সৎজের ওপর ভরসা রেখে বাকিদের বোঝায় যে প্রথম দিন বিক্রি না হলেও তাদের কাজের গুণগত মান ভালো হলে সাহেব ঠিকই বুঝবেন এবং কোনো বিতর্ক ছাড়াই বজবসাটি সফল হবে। শেষ পর্যন্ত অহনার সমস্ত শত্রুদের আশা ধূলিসাৎ হয়ে যায় এবং তাদের সব ষড়যন্ত্রের মেহনত বৃথা যায়। সত্য মামা ও সাপ এ ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলেন যে অহনা কখনো প্রতারণা বা মিথ্যার আশ্রয় নিতে পারে না। বড় সাহেব যখন নিজে এসে কারিগরদের কাজ এবং মূর্তির মান খতিয়ে দেখেন তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। অহনার সততা ও বুদ্ধিমত্তার জোরে রায়বাড়ির এই নতুন ব্যবসাটি সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠতে শুরু করে। এই আয়ের উৎস থেকে পরিবারের সমস্ত পুরনো ঋণ অনায়াসেই পরিশোধ হয়ে যায় এবং ৭ লক্ষ টাকার এই প্রথম বাজেট রায়বাড়ির ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেয়। অহনার এই সৎ উদ্দেশ্য এবং অদম্য ইচ্ছাশক্তির কারণেই আজ একসময়ের রক্ষণশীল রায়বাড়ির নারীরা স্বাবলম্বী হওয়ার নতুন দিশা খুঁজে পায়। বন্ধুরা, অহনা আর অর্জুনের পরিবারের ভাগ্য কি তাহলে একেবারেই বদলে যাচ্ছে? রাতারাতি যেন একটা বিশাল জাগরণ শুরু হয়ে গেছে। অহনা নিজেও কখনো ভাবেনি যে এত বড় একটা সরকারি ব্যবসার অফার তাদের কাছে আসবে, আর বড় সাহেব তাদের ব্যবসা শুরু করার জন্য এতগুলো টাকা অগ্রিম হিসেবে দান করবেন। কিন্তু বন্ধুরা, খুশি আসলেই কি আর শত্রুরা চুপ থাকে? অহনার এই নতুন ব্যবসার জন্য কোথায় কোথায় ফাঁদ পাতা হচ্ছে, আর যখন বড় সাহেবের সামনে কোনো বিশাল বিতর্ক আসবে, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেইটাই দেখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। রায়বাড়ির কঠিন নিয়ম অনুযায়ী ঘরের বৌঝিরা কখনো বাইরের কাজে যুক্ত হতো না। বাড়ির বড়রা, ঠাকুমা ও পিসিমা সহ সবাই স্পষ্ট জানিয়ে দেয় যে ঘরের বৌদের এভাবে বাইরে গিয়ে ব্যবসা করাটা সমাজের চোখে খুব খারাপভাবে দেখা হবে। অর্জুন থাকলে কি হবে? সে থাকলেও ঠাকুরঝি কিন্তু আওয়াজ তুলতে ছাড়েনি। সে বলে, ভাইয়া, মেয়েটা যদি চাকরি না করে তবে তার স্বামীর কি হবে? কিন্তু অহনা এই কঠিন সময়ে পাশে পায় তার শ্রাবণ আর সত্যমামার মতো শুভাকাঙ্ক্ষীদের। সত্যমামা একটি দারুণ ভাবনা দেয়। তার বুদ্ধি অনুযায়ী বাড়ির ভেতরেই যারা দক্ষ কারিগর আছেন, যারা প্রতিমা বা মূর্তি তৈরি করেন, তাদের হাতের কাজের স্যাম্পল যেন বড় সাহেবের কাছে পাঠানো হয়। সাহেব সাফ জানিয়ে দিয়েছেন, স্যাম্পল পছন্দ হলে তিনি শুধু কাজই দেবেন না, বরং ব্যবসা শুরু করার জন্য মোটা অঙ্কের অগ্রিম টাকাও দেবেন। এই আশার আলো দেখে অহনা খুব খুশি হয় আর পরিবারকে সাথে নিয়ে মূর্তির নমুনা তৈরির কাজ শুরু করে দেয়। তারপর যখন সবাই মিলে সাহেবের অফিসে প্রবেশ করে এবং টেবিলের সামনে নিখুঁত মূর্তিগুলো সাজিয়ে রাখে, বড় সাহেব তো এক দেখাতেই মুগ্ধ। তিনি তাৎক্ষণিকভাবে এই ব্যবসার জন্য ক্যাশ ৭ লক্ষ টাকা অগ্রিম দেওয়ার ঘোষণা করেন। এই অভাবনীয় সাফল্যে রায়বাড়ির কারোরই চোখকে বিশ্বাস হচ্ছিল না। শাশুড়িমা দুর্গাদেবী খুশিতে ঈশ্বরকে ধন্যবাদ জানান। কিন্তু বাড়িতে টাকা আসার পর পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা কিছুটা বিরক্ত ও শঙ্কিত হন। দুর্গাদেবী নিজে প্রশ্ন করেন, সরকার কেন আমাদের এত টাকা অগ্রিম দিচ্ছে? এই টাকা শোধ হবে কিভাবে? অহনা, মা, এটা কোনো ধার বা ঋণ নয়, এটা আমাদের হাতের সুতো আর মাটির কাজের ভবিষ্যৎ ব্যবসার অগ্রিম পারিশ্রমিক। এটা দিয়ে আমরা নতুন করে নিজেদের পায়ে দাঁড়াবো। বল্টু পল্টু আর পিসিমার ষড়যন্ত্র অহনা যতই বুঝিয়ে বলুক না কেন, রায়বাড়ির শত্রু অর্থাৎ বল্টু পল্টু আর পিসিমার তো এটা সহ্য হচ্ছে না। তারা মনে মনে ফাঁদ পাততে শুরু করেন যে ব্যবসার প্রথম দিন যখন বড় সাহেব নিজে রায়বাড়িতে তদারকি করতে আসবেন, তখন অহনাকে কিভাবে বিপদে ফেলা যায়। প্রথম দিন তো কোনো বিক্রি হবে না, তাই তারা আশা করে বসে আছে যে বিক্রির কোনো হিসাব দিতে না পারলে সাহেব রেগে আগুন হয়ে যাবেন এবং পুরো টাকা ফেরত চাইবেন। এমনকি পিসিমা অফিসের ভেতর থেকে খবর নেওয়ার চেষ্টা করেন যে সরকারি নিয়মে কোনো কর্মীর পরিবারকে এভাবে সরাসরি ফান্ড দেওয়া যায় কিনা। এটা নিয়ম বহির্ভূত প্রমাণ করে অহনা যেন জালিয়াতির দায়ে শাস্তি পায়, সেই চেষ্টাই তারা করতে থাকেন। কিন্তু অহনার মনে কোনো ভয় ছিল না। সে সবাইকে বোঝায় যে সত্যের পথে থাকলে আর কাজের কোয়ালিটি ভালো হলে সাহেব ঠিকই বুঝবেন এবং কোনো বিতর্ক ছাড়াই ব্যবসাটি সফল হবে। শেষ পর্যন্ত কি হলো বন্ধুরা? অহনার সব শত্রুদের আশা ধূলিসাৎ হয়ে গেল। বড় সাহেব যখন নিজে এসে কারিগরদের কাজ এবং মূর্তির মান খতিয়ে দেখলেন, তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন।
অহনার সততা ও বুদ্ধিমত্তার জোরে এই ব্যবসাটি সুন্দরভাবে ফুলে ফেপে উঠতে শুরু করলো এবং রায়বাড়ির পুরনো সব ঋণ অনায়াসেই পরিশোধ হয়ে গেল। 7 লক্ষ টাকার এই প্রথম বাজেট রায়বাড়ির ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিল। আপনাদের কি মনে হয় বন্ধুরা, অহনা কি এভাবে আরো এগিয়ে যেতে পারবে? বন্ধুরা, ভাগ্যরেখার আজকের গল্পে একটা বিশাল ধামাকা হতে চলেছে। রায়বাড়ির ঘরের বউ অহনা কি শেষ পর্যন্ত কোটিপতির ভাগ্য নিয়ে ঘরে ফিরল? হ্যাঁ বন্ধুরা, যে রায়বাড়ির লোক একসময় অহনাকে ঘরের বাইরে যেতে দিতে চায়নি, আজ সেই রায়বাড়িতেই আসতে চলেছে নগদ 7 লক্ষ টাকা, তাও আবার সরকারি ব্যবসার অগ্রিম পারিশ্রমিক হিসেবে। কিন্তু এই বিপুল টাকা দেখে পিসিমা আর বল্টু পল্টুর চোখ তো কপালে। অহনাকে জালির দায়ে ফাঁসাতে তারা যে নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে তা কি সফল হবে, নাকি অহনা তার সততা দিয়ে সব শত্রুর মুখে চুনকালি মাখিয়ে দেবে? আজকের এই টান টান উত্তেজনায় ভরা ভাগ্য বিক্রির হিসাব দিতে পারবে না। তাই তারা এই অপেক্ষায় থাকে যে প্রথম দিন যখন সাহেব নিজে তদারকি করতে আসবেন আর কোনো বিক্রির হিসাব পাবেন না, তখন তিনি রেগে গিয়ে সব টাকা ফেরত চাইবেন এবং অহনাকে অপমান করবেন। এমনকি পিসিমা তো অফিসের ভেতর থেকে সরকারি নিয়ম ঘাঁটার চেষ্টা করেন, যাতে অহনাকে নিয়ম বহির্ভূত ফান্ড নেওয়ার অপরাধে পুলিশে দেওয়া যায়। কিন্তু অহনা ছিল একদম নির্ভেজাল ও সত্যের পথে। সে সবাইকে আশ্বস্ত করে বলে, প্রথম দিন বিক্রি না হলেও আমাদের কাজের সততা আর মূর্তির মানই আমাদের জয় এনে দেবে। আর শেষ পর্যন্ত হলোও তাই। অহনার শত্রুদের সব চক্রান্তের মুখে ছাই পড়ল। বড় সাহেব যখন নিজের রায়বাড়িতে এসে কারিগরদের কাজ এবং মূর্তির রাজকীয় মান নিজের চোখে দেখলেন, তিনি চরম সন্তুষ্ট হলেন। অহনার বুদ্ধিমত্তা আর সততার জোরেই রায়বাড়ির এই নতুন কুটির শিল্প রাতারাতি সফলতার মুখ দেখল। শুধু তাই নয়, এই